এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনের উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনবেন লেখক হেমন্ত জানার কলমে কাল বৈশাখীর রাত। বৈশাখী অমাবস্যায় বড় দিদির গ্রামে কালী পুজো হয়। সেবার দিদির শ্বশুর মশাই এসে খুব করে বলে গেলেন। বয়স্ক মানুষটার কথা ফেলতে পারলাম না। বললাম, শনিবার যখন পড়েছে অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, অফিস করেই বেরাবো। দিদির শ্বশুরবাড়ি কল্যাণপুর। বাগনান স্টেশনে নেমে বাস ধরতে হয়। সেখান থেকে ইট পাতা রাস্তা ধরে প্রায় আধ ঘন্টা হাঁটতে হয়। তারপর ফাঁকা মাঠের ওপর দিয়ে ইট পাতা রাস্তা। দিদি যখনই আসে একবার করে গ্রামের কালী পুজোর কথা তোলে। হাজার হাজার লোক নাকি সেখানে পুজোয় আসে। দেবী খুবই জাগ্রত। কলকাতা থেকে মানুষ মানত রক্ষা করতে সেখানে যায়। আমার জন্য দিদি প্রতি বছরই মানত করে। মানত রক্ষা করতে কোনো বছরই আমার আর সেখানে যাওয়া হয় না। এবার যাব শুনে দিদি খুব খুশি হয়। ওদের গ্রামের কালী পুজোটাই দুর্গাপুজোর মতো ধুমধাম করে হয়। প্রতি ঘরে ঘরে কুটুম আর আত্মীয়তে ভরে যায়। এই সময় নতুন নতুন জামা কাপড়ও কেনা হয়। দিল্লি মুম্বাই সোনার উপর কাজ করতে যাওয়া ছেলেরাও এই সময় বাড়ি ফিরে আসে। 15 দিন আগে থেকে গ্রামে উৎসব ভাব। 4:30টার সময় অফিস থেকে বের হলাম। 4:45টায় মেচেদা লোকালটা কোনো রকমে দৌড়ে ধরলাম। একেবারে লাস্ট কামরা। ভিড় গিজগিজ করছে। গেটের ধারে কোনো রকমে জায়গা করে দাঁড়ালাম। আজকে গরমের থেকে গোমট ভাবটাই বেশি। আকাশে মেঘ থাকায় হাওয়া বাতাস খেলছে না। ট্রেনের ভিতর দম বন্ধকর অবস্থা। সবাই দরদর করে ঘামছে। আমারও ইস্ত্রি করা শার্ট প্যান্ট ঘামে জব করছে। নিজের ঘামের সঙ্গে মিশেছে অন্যের ঘাম। কিছু বলার নেই। রুমাল বের করে নিজের ঘাম যে মুছবো সেইটুকু সুযোগও পাচ্ছি না। সাগরাইল ফেলে ট্রেন এগোচ্ছে। ভিড়টা একটু কমেছে। বসার জায়গাও পেয়েছি জানলার ধারে। ফুরফুরে হাওয়ায় বেশ ভালো লাগছে। আকাশে মেঘটা জমাট হচ্ছে। এরকম কয়েকবার হয়েছে। বৃষ্টির আশা জাগিয়ে মেঘ উঠে গেছে। তাই আকাশের দিকে চেয়ে আমার কোনো আশা জাগেনি। বরং লাইনের ধারের মাঠগুলোয় ছেলেদের ফুটবল খেলা মনে আশা ধরিয়েছে। ভাবছিলাম, আর 5টার মতো বাঙালির ফুটবল খেলাটাও সংস্কৃতি থেকে বুঝি বিলুপ্ত হয়ে গেল। কিন্তু না, গ্রামের দিকের ছেলেরা তা ধরে রেখেছে। বাগনান স্টেশনে ঢোকার আগেই শুরু হলো ঝড় বৃষ্টি। কোনো রকমে স্টেশনে নেমে একটা সেটের নিচে দাঁড়ালাম। এমন ঝড় অনেক দিন দেখিনি। প্রায় আধ ঘন্টা ধরে চলল প্রাকৃতিক প্রলয় নাচন। স্টেশনের লোক দিক করছে। দিদি নিশ্চয়ই খুব চিন্তা করছে। মনে মনে ভাবছি, পুজোর আনন্দটা বুঝি মাটি হয়ে গেল ওদের। দিদির শ্বশুর মশাইও বুঝি ঘর বার করছে। মানুষটার কথা রাখতেই তো আমার এখানে আসা। অনেক করে বলেছেন, বুড়া মানুষটাকে কথা দিলে বাবা, তুমি গেলে খুব আনন্দ পাবো। আমি বাস স্ট্যান্ডে অপেক্ষা করব তোমার। গ্রামের রাস্তায় কোনো অসুবিধা হবে না তোমার। বাগনান স্টেশনেই 7টা বেজে গেল। বাস স্ট্যান্ডে গিয়ে দেখি লোকে লোকারণ্য। বাস নেই। যাত্রীরা বলা বলি করছে, রাস্তায় গাছ ভেঙে গেছে। আরে আজকে আর বাস আসবে না, বাস সব বন্ধ। আসবে কি করে বল, সব তো রাস্তাঘাট বন্ধ, বাস আসবে না। আমি ঠিক করেই রেখেছি, আধ ঘন্টা অপেক্ষা করব। বাস না পেলে ট্রেন ধরে সোজা সাঁতরাগাছি। দিদি বুঝতেই পারবে, ঝড় বৃষ্টির জন্যে ভাই আসতে পারেনি। মিনিট 20 পরে একটা বাস এলো। হুড়মুড়িয়ে উঠে কোনো রকমে একটু দাঁড়ানোর জায়গা পেলাম। বাসটা যেন নিশাচর পানির মতো চোখ জেলে ছুটছে। আধ ঘন্টার পথ এসে গেছি, আর বেশি বাকি নেই। বাস স্ট্যান্ডে দিদির শ্বশুরমশাইয়ের দাঁড়ানোর কথা। ঝড় বৃষ্টিতে তিনি এলেন কি না কে জানে। না এলে বিপদে পড়ব। অন্ধকার রাস্তা আমার গুলিয়ে যাবে। তবে মনে হয় তিনি আসতে না পারলেও অন্য কাউকে অবশ্যই পাঠাবেন। নামতে হবে কালীতলা স্টপেজে। কন্ট্রাক্টরকেও বলা আছে। দিদির শ্বশুর আমাকে বলে দিয়েছেন
নামলেই দেখতে পাবে বটগাছের নিচে খড়ের চালের একটা চায়ের দোকান, ওখানেই তুমি অপেক্ষা করবে। ধুধু মাঠের ওপর দিয়ে বাস যাচ্ছে, গরমে জ্বালা জুড়িয়ে বৃষ্টি, তাই সন্ধে 8টাতেই যেন নিশুতি নেমে এসেছে। ঝিঝি পোকারা অতি উৎসাহে ডেকে চলেছে, তাদের সঙ্গে তাল মিলাচ্ছে ব্যাং। এমন গ্রাম্য কনসার্ট অনেক দিন শুনিনি। বাস থেকে নামতেই অবাক হলাম, বৃদ্ধ মানুষটি কথার খেলাপ করেননি। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ঠিক এসে দাঁড়িয়ে আছেন, হাতে লণ্ঠন, সেটা নিভে গেছে। ধপধপে সাদা ধুতি পাঞ্জাবিতে ঝড় বৃষ্টির আঁচ লাগেনি, বেশ পরিপাটি। প্রণাম করতে গেলাম, উনি একটু সরে গিয়ে বললেন, থাক থাক বাবা, পায়ে কাদা, জুতোটা আস্তে আস্তে ছিঁড়ে গেল। তোমার আসতে অনেক কষ্ট হয়েছে জানি, কিন্তু প্রকৃতির সঙ্গে আমাদের কারোরও কিছু করার নেই। তুমি আস্তে আস্তে আমার সঙ্গে এসো। তোমার কাছে টর্চ আছে নাকি বাবা? থাকলে ও আর জ্বালতে হবে না, আমি আছি, অসুবিধা হবে না। খানা খন্দ আগেই বলে দেব, ভয়ের কিছু নেই, আমি তো আছি। পুজোটা এবার ভেস্তে গেল জানো, আমার স্বাদও মিটল না। কথা বলতে বলতে বেশ হাঁটছেন বুড়ো মানুষটি। আমি 10 বার হোঁচট খাচ্ছি, যদিও খানাখন্দ থাকলে উনি আগে থেকেই সাবধান করে দিচ্ছেন। একটু চোখের পলক পড়েছে, দেখি আর এক বৃদ্ধ বাবা শ্বশুরের সঙ্গে হাঁটছেন। ঝড় বৃষ্টির রাতে বয়স্ক মানুষটা কোথায় ছিল কে জানে, যেন ভোজবাজির মতো বন জঙ্গল থেকে বেরিয়ে এলেন। বেশ দুজনে গল্প করছেন। বাবা শ্বশুর বলছেন, বৌমার ভাই পুজোয় আসছে, বলেছিলাম বাস স্ট্যান্ডে দাঁড়াবো, ওকে পৌঁছে দিয়ে আসছি। ফাঁকা মাঠের ওপর দিয়ে আঁকাবাঁকা রাস্তা, মাঝে মাঝে ইট উঠে গেছে। অচেনা অজানা লোকের পক্ষে তা বেশ বিপজ্জনক। ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাটা শিরশির করছে বারবার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। ফের বৃষ্টি আসতে পারে। পশ্চিমের আকাশে ঘন মেঘ, মাঠের মাঝে মাঝে ঝোপঝাড়, আর ওই ঝোপঝাড়গুলোয় এক একটা শ্মশান। গ্রামে এমন হয়, 2-3টে পাড়া মিলে একটা শ্মশান। মরা পোড়ানোর কাঠগুলো এদিক ওদিক ছড়ানো, এক জায়গায় জড়ো হয়ে পড়ে আছে মরার কাঁথা, কাপড়, আর ওই ঝোপঝাড়গুলোতেই যত পেঁচা বাদুড়ের বাস। ঝড় বৃষ্টিতে তারা দিশেহারা হয়ে উড়ে বেড়াচ্ছে, বিকট শব্দে কানের পাশ দিয়ে ডেকে যাচ্ছে। ভাবছি, বাবা শ্বশুর না এলে একা একা এই রাস্তায় কী করে যেতাম। মানুষটা সঙ্গে আছেন বলেই নির্ভয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে আরেক বয়স্ক যিনি হাঁটছিলেন হঠাৎ দেখি মাঠে নেমে গেলেন। আমি বাবা শ্বশুরকে জিজ্ঞাসা করলাম, বাবা উনি কে? ও উনি তো আমার দাদা, আমার দেরি হচ্ছে দেখে এসেছিল। বাবা শ্বশুর হঠাৎ জিজ্ঞাসা করলেন, ভয় পাচ্ছে নাকি বাবা? বললাম, আপনি তো আছেন, ভয় পাবো কেন? বলতে বলতেই পাশ দিয়ে কিছু একটা তীরের বেগে দৌড়ে গেল। পেঁচাগুলো কোরাসে চিৎকার করে উঠল, বাদুরগুলো ওড়াউড়ি শুরু করে দিল। সারা শরীরে তখন শিহরণ। দূরে টর্চের আলো দেখতে পেলাম, লোকের কথাবার্তাও শোনা যাচ্ছে। হঠাৎ বাবা শ্বশুর বললেন, ওই খোকা আসছে, তুমি ওর সঙ্গে চলে যাও, আমি আসছি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছেন? ওই যে দাদা এসেছিল ওদের কাছে, বলেই মানুষটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। ওদিকে জামাইবাবুর আত্মচিৎকার শুনতে পাচ্ছি। কালবৈশাখী ঝড়ে কি হলো বাবা, বাবাটা গেল। আমি দৌড়ে এসে যা দেখলাম, নিজের চোখকে যেন আর বিশ্বাস করতে পারছি না। যে মানুষটা এতক্ষণ আমার সঙ্গে গল্প করতে করতে এলেন, তাহলে তিনি কে? দেখলাম গাছের মোটা একটা ডাল বাবা শ্বশুরের ওপর ভেঙে পড়েছে, আর বাবা শ্বশুরের নিথর মরা দেহটা পড়ে আছে গাছের তলায়। অনেক আগেই তিনি মারা গেছেন। সারা শরীর যেন আমার ঠান্ডা হয়ে গেল, শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা শীতল বাতাস বয়ে গেল। থরথর করে কাঁপছি। জামাইবাবু আর্তনাদ করছে। নিজেকে খুব অপরাধী বলে মনে হলো। আমাকে আনতে গিয়েই তো মরতে হলো মানুষটাকে, কিন্তু মরেও কথার খেলাপ করেননি তিনি।
মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনছিলেন লেখক হেমন্ত জানার কলমে কাল বৈশাখীর রাত। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই, দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।